দুপুরবেলাটা ব্যোমকেশ অলসভাবে কাটাইয়া দিল। একবার ছেঁড়া কাগজখানা ও আঙুলের টিপ বাহির করিয়া অবহেলা ভরে দেখিল, আবার সরাইয়া রাখিয়া দিল। তাহার মনের ক্রিয়া ঠিক বুঝিলাম না, কিন্তু বোধ হইল এই হত্যার ব্যাপারে এই তাবৎকাল সে যেটুকু আকর্ষণ অনুভব করিতেছিল তাহাও যেন নিবিয়া গিয়াছে। অপরাহ্নে বরদাবাবু আসিলেন, বলিলেন, এখানে আমাদের বাঙালিদের একটা ক্লাব আছে, চলুন আজ আপনাদের সেইখানে নিয়ে যাই। চলুন। 2 দিন এখানে আসিয়াছি, কিন্তু এখানে স্থানীয় দ্রষ্টব্য বস্তু কিছুই দেখি নাই। তাই বরদাবাবু আমাদের কষ্টহারিণীর ঘাট, পীর সানফার কবর ইত্যাদি কয়েকটা স্থান ঘুরাইয়া দেখাইলেন। তারপর সূর্যাস্ত হইলে তাহাদের ক্লাবে লইয়া চলিলেন। কেল্লার বাহিরে ক্লাব। পথে যাইতে দেখিলাম একটা মাঠের মাঝখানে প্রকাণ্ড তাঁবু পড়িয়াছে, তার চারিদিকে মানুষের ভিড়। তাঁবুর ভিতর হইতে উজ্জ্বল আলো এবং ইংরাজি বাদ্যযন্ত্রের আওয়াজ আসিতেছে। জিজ্ঞাসা করিলাম, ওটা কি? একটা সার্কাস পার্টি এসেছে। ব্যোমকেশ বলিল, এখানে সার্কাস পার্টিও আসে নাকি? বরদাবাবু বলিলেন, আসে বই কি, বিলক্ষণ দুপয়সা রোজগার করে নিয়ে যায়। এই তো গত বছর একদল এসেছিল, না গত বছর নয়, তার আগের বছর। এরা কতদিন হলো এসেছে? কাল শনিবার ছিল, কাল থেকে এরা খেলা দেখাতে শুরু করেছে। প্রসঙ্গত শহরের আমোদ প্রমোদের অভাব সম্বন্ধে বরদাবাবু অভিযোগ করিলেন। মুষ্টিমেয় বাঙালির মধ্যে চিরন্তন দলাদলি, তাই থিয়েটারের একটা শখের দল থাকা সত্ত্বেও অভিনয় বড় একটা ঘটিয়া ওঠে না। বাহির হইতে এক আধটা কার্নিভালের দল যাহা আসে তাহাই ভরসা। শুনিয়া খুব বেশি বিস্মিত হইলাম না। বাঙালির বাস্তব জীবনে যে জাঁকজমক ও বৈচিত্র্যের অসদ্ভাব, তাহা সে থিয়েটারের রাজা বা সেনাপতি সাজিয়া মিটাইয়া লইতে চায়। তাই যেখানে 2 জন বাঙালি আছে সেইখানেই থিয়েটার ক্লাব থাকিতে বাধ্য, এবং যেখানে থিয়েটার ক্লাব আছে সেখানে দলাদলি অবশ্যম্ভাবী। আমোদ প্রমোদের জন্য চালানি মালের উপর নির্ভর করিতে হইবে, ইহার আর বিচিত্র কি? শুনিতে শুনিতে ক্লাবে আসিয়া পৌঁছিলাম। ক্লাবের প্রবেশপথটি সংকীর্ণ হইলেও ভিতরে বেশ সুপ্রসার। খানিকটা খোলা জায়গার উপর কয়েকখানি ঘর। আমরা প্রবেশ করিয়া দেখিলাম একটি ঘরে ফরাস পাতা, তাহার উপর বসিয়া কয়েকজন সভ্য ব্রিজ খেলিতেছেন। প্রতি হাত খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাহারা সমালোচনায় মুখর হইয়া উঠিতেছে, আবার খেলা আরম্ভ হইবা মাত্র সকলে গম্ভীর ও স্বল্পবাক হইয়া পড়িতেছেন। ক্রিয়াচক্রের বাহিরে তাহাদের চিত্ত কোনো অবস্থাতেই সঞ্চারিত হইতেছে না। আমরা 2 জন আগন্তুক আসিলাম তাহা কেহ লক্ষ্যই করিলেন না। ঘরের এক কোণে 2টি সভ্য দাবার ছক লইয়া তুরীয় সমাধির অবস্থায় উত্তীর্ণ হইয়াছেন, সুতরাং বাজি শেষ না হওয়া পর্যন্ত তাহাদের কঠোর তপস্যা অপ্সরার ঝাঁক আসিয়াও ভাঙিতে পারিবে না। পাশের ঘর হইতে কয়েকজন উত্তেজিত সভ্যের গলার আওয়াজ আসিতেছিল। বরদাবাবু আমাদের সেই ঘরে লইয়া গেলেন। দেখিলাম একটি টেবিল বেষ্টন করিয়া কয়েকজন যুবক বসিয়া আছেন। তন্মধ্যে আমাদের পূর্বপরিচিত শৈলেনবাবুও বর্তমান। তাহাকে বাকি সকলে সপ্তরথীর মতো ঘিরিয়া ফেলিয়াছেন এবং ভূতজনী সম্বন্ধে নানাবিধ সুতীক্ষ্ণ ও সন্দেহমূলক বাক্যজালে বিদ্ধ করিয়া প্রায় ধরাশায়ী করিবার উপক্রম করিয়াছেন। বরদাবাবুকে দেখিয়া শৈলেনবাবুর চোখে পরিত্রাণের আশা ফুটিয়া উঠিল। তিনি হাত বাড়াইয়া বলিলেন, আসুন বরদাবাবু, এরা আমাকে একেবারে। এই যে ব্যোমকেশবাবু, আপনারাও এসেছেন, আসতে আজ্ঞা হোক। নবাগত 2 জনকে দেখিয়া তর্ক বন্ধ হইল। বরদাবাবু আমাদের পরিচয় দিয়া আমরা উপবিষ্ট হইলে জিজ্ঞাসা করিলেন, তোমরা এত উত্তেজিত হয়ে উঠেছিলে কেন? কি হয়েছে? শৈলেনবাবু বলিলেন, ওরা আমার ভূত দেখার কথা বিশ্বাস করছেন না। বলছেন ওটা আমারই মস্তিষ্কপ্রসূত একটা বায়বীয় মূর্তি। পৃথ্বীশবাবু নামক একটি ভদ্রলোক বলিলেন, আমরা বলতে চাই, বড়দার আষাঢ়ে গল্প শুনে শুনে ওর মনের অবস্থা এমন হয়েছে যে উনি ঝোপে ঝোপে বাঘ দেখছেন। বস্তুত যেটাকে উনি ভূত মনে করছেন সেটা হয়তো একটা বাদুড় কিংবা ওই জাতীয় কিছু। শৈলেনবাবু বলিলেন,
আমি স্বীকার করছি যে আমি স্পষ্টভাবে কিছু দেখিনি, তবু বাদুর যে নয় একথা আমি হলফ নিয়ে বলতে পারি। আর বরদাবাবুর গল্প শুনে আমি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি, এই অপবাদ যদি দেন। বরদাবাবু আমাদের দিকে নির্দেশ করিয়া গম্ভীর স্বরে কহিলেন, এরা দুজন কাল সকালে এখানে এসেছেন, এদেরও আমি গল্প শুনিয়ে বশীভূত করে ফেলেছি বলে সন্দেহ হয় কি? একজন প্রতিদ্বন্দ্বী বলিলেন, না তা হয় না, তবে সময় পেলে। বরদাবাবু বলিলেন, ওরা কাল রাত্রে দেখেছেন? সকলে কিছুক্ষণ নিস্তব্ধ হইয়া গেলেন। তারপর পৃথ্বীশবাবু ব্যোমকেশকে জিজ্ঞাসা করিলেন, সত্যিই দেখেছেন? ব্যোমকেশ স্বীকার করিল, হ্যাঁ। কি দেখেছেন? একটা মুখ। প্রতিদ্বন্দ্বী পক্ষ পরস্পর দৃষ্টি বিনিময় করিতে লাগিলেন। তখন ব্যোমকেশ যে অবস্থায় ওই মুখ দেখিয়াছিল তা বর্ণনা করিয়া বলিল। শুনিয়া সকলে নীরব হইয়া রহিলেন। বরদাবাবু ও শৈলেনবাবুর মুখে বিজয়ীর গর্বোল্লাস ফুটিয়া উঠিল। অমূল্যবাবু এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিলেন, তর্কে যোগ দেন নাই। তাহার মুখমণ্ডলে অনিচ্ছাপীড়িত প্রত্যয় এবং অবরুদ্ধ অবিশ্বাসের দ্বন্দ্ব চলিতেছিল। যাহা বিশ্বাস করিতে চাই না তাহাই অনন্যপায়ী হইয়া বিশ্বাস করিতে হইলে মানুষের মনের অবস্থা যেরূপ হয়, তাহার মনের অবস্থাও সেইরূপ। কোনো প্রকারে এই অনিষ্পৃত বিশ্বাসের মূল ছেদন করিতে পারিলে তিনি বাঁচেন। এইবার তিনি কথা কহিলেন। বিরুদ্ধতা শ্লেষ কণ্ঠ হইতে যথাসম্ভব অপসারিত করিয়া বলিলেন, তা যেন হলো। অনেকেই যখন দেখেছেন বলছেন, তখন না হয় ঘটনাটা সত্যি বলেই মেনে নেওয়া গেল। কিন্তু কেন? বৈকুণ্ঠ যদি ভূতি হয়ে থাকে, তাহলে কৈলাসবাবুকে বিরক্ত করে তার কি লাভ হচ্ছে? এই কথাটা আমাকে বুঝিয়ে দিতে পারো? বরদাবাবু বলিলেন, পেছনের উদ্দেশ্য সবসময় বোঝা যায় না, তবে আমার মনে হয় বৈকুণ্ঠবাবু কিছু বলতে চান। অমূল্যবাবু বিরক্তভাবে বলিলেন, বলতে চান তো বলছেন না কেন? সুযোগ পাচ্ছেন না। তাকে দেখেই আমরা এত সন্ত্রস্ত হয়ে উঠছি যে তাকে চলে যেতে হচ্ছে। তাছাড়া প্রেতাত্মার মূর্তি পরিগ্রহ করবার ক্ষমতা থাকলেও কথা কইবার ক্ষমতা সর্বত্র থাকে না। এক্টোপ্লাজম নামক যে বস্তুটা মূর্তি গঠনের উপাদান। পাণ্ডিত্য বলিও না বড়দা। স্পিরিচুয়ালিজমের বইগুলো যে যারা মুখস্থ করে রেখেছ তা আমরা জানি, কিন্তু তোমার বৈকুণ্ঠবাবু যদি কথাই না বলতে পারবেন, তবে নিরীহ একটা ভদ্রলোককে না হোক জ্বালাতন করছেন কেন? মুখে কথা বা বলতে না পারলেও তাকে কথা বলাবার উপায় আছে। কি উপায়? টেবিল চালা। ও, সেই টেপার টেবিল, সে তো জুচুরি। কি করে জানলে? কখনো পরীক্ষা করে দেখেছো? অমূল্যবাবুকে নীরব হইতে হইল। তখন বরদাবাবু আমাদের দিকে ফিরিয়া বলিলেন, দেখুন, আমার দৃঢ় বিশ্বাস বৈকুণ্ঠবাবু কিছু বক্তব্য আছে। হয়তো তিনি হত্যাকারীর নাম বলতে চান। আমাদের উচিত তাকে সাহায্য করা। টেবিল চালিয়ে তাকে ডাকলে তিনি তার বক্তব্য প্রকাশ করতে পারেন। টেবিল চালিয়ে দেখবেন। ভূত নামানো কখনো দেখি নাই, ভারী আগ্রহ হইল। বলিলাম, বেশ তো, করুন না, এখনই করবেন? বরদাবাবু বলিলেন, দোষ কি, এইখানেই করা যাক। কি বলো তোমরা? ভূত যদি নামে তোমাদের সকলেরই সন্দেহ ভঞ্জন হবে। সকলেই সহোৎসাহে রাজি হইলেন। একটা ছোট টিপাই তৎক্ষণাৎ আনানো হইল। বরদাবাবু বলিলেন যে বেশি লোক থাকিলে চক্র হইবে না, তাই 5 জনকে বাছিয়া লওয়া হইল। বরদাবাবু, ব্যোমকেশ, শৈলেনবাবু, অমূল্যবাবু ও আমি রহিলাম। বাকি সকলে পাশের ঘরে গিয়া বসিলেন। আলো কমাইয়া দিয়া আমরা 5 জন টিপাইয়ের চারিদিকে চেয়ার টানিয়া বসিলাম। কি করিতে হইবে বরদাবাবু সংক্ষেপে বুঝাইয়া দিলেন। তখন টিপাইয়ের উপর আলগোছে হাত রাখিয়া পরস্পর আঙুলে আঙুল ঠেকাইয়া মুদিত চক্ষে বৈকুণ্ঠবাবুর ধ্যান শুরু করিয়া দিলাম।
ঘরের মধ্যে আবছায়া অন্ধকার ও অখণ্ড নীরবতা বিরাজ করিতে লাগিল। 5 মিনিট এইভাবে কাটিল। ভূতের দেখা নাই। মনে আবোল তাবোল চিন্তা আসিতে লাগিল। জোর করিয়া মনকে বৈকুণ্ঠবাবুর ধ্যানে জুড়িয়া দিতে লাগিলাম। এইরূপ টানাটানিতে বেশ অধীর হইয়া উঠিয়াছি। এমন সময় মনে হইল টিপাইটা যেন একটু নড়িল। হঠাৎ দেহে কাঁটা দিয়া উঠিল। স্থির হইয়া বসিয়া রহিলাম। আঙুলের স্নায়ুগুলা নিরতিশয় সচেতন হইয়া রহিল। আবার টিপাই একটু নড়িল, যেন ধীরে ধীরে আমার হাতের নিচে ঘুরিয়া যাইতেছে। বরদাবাবুর গম্ভীর স্বর শুনিলাম। বৈকুণ্ঠবাবু এসেছেন কি? যদি এসে থাকেন একবার টোকা দিন। কিছুক্ষণ কোনো সাড়া নাই। তারপর টিপাইয়ের একটা পায়া ধীরে ধীরে শূন্য উঠিয়া ঠক করিয়া মাটিতে পড়িল। বরদাবাবু গম্ভীর অথচ অনুচ্চ স্বরে কহিলেন, আবির্ভাব হয়েছে। স্নায়ুর উত্তেজনা আরো বাড়িয়া গেল। কান ঝাঁ করিতে লাগিল। চক্ষু মেলিয়া কিন্তু একটা বিস্ময়ের ধাক্কা অনুভব করিলাম। কি দেখিব আশা করিয়াছিলাম জানি না, কিন্তু দেখিলাম যেমন 5 জন আধা অন্ধকারে বসিয়াছিলাম তেমনি বসিয়া আছি। কোথাও কোনো পরিবর্তন হয় নাই। ইতিমধ্যে যে একটা গুরুতর রকম অবস্থান্তর ঘটিয়াছে, এই ঘরে আমাদেরই আশেপাশে কোথাও অশরীরী আত্মা আসিয়া দাঁড়াইয়াছে, তাহা বুঝিবার উপায় নাই। বরদাবাবু নিম্নস্বরে আমাদের বলিলেন, আমি প্রশ্ন করি, কি বলেন? আমরা শিরসঞ্চালনে সম্মতি জানাইলাম। তখন তিনি ধীর গম্ভীর কণ্ঠে প্রেতজনীকে প্রশ্ন করিতে আরম্ভ করিলেন, আপনি কি চান? কোনো উত্তর নাই। টিপাই অচল হইয়া রহিল। আপনি বারবার দেখা দিচ্ছেন কেন? মনে হইল টিপাই একটু নড়িল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করিয়াও স্পষ্ট কিছু বুঝিতে পারা গেল না। আপনার কিছু বক্তব্য আছে? এবার টিপাইয়ের পায়া স্পষ্টত উঠিতে লাগিল। কয়েকবার ঠক ঠক শব্দ হইল, অর্থ কিছু বোধগম্য হইল না। বরদাবাবু কহিলেন, যদি হ্যাঁ বলতে চান একবার টোকা দিন, যদি না বলতে চান 2 বার টোকা দিন। একবার টোকা পড়িল। দেখিলাম পরলোকের সহিত ভাব বিনিময়ের প্রণালী খুব সরল নয়। হ্যাঁ বা না কোনো ক্রমে বোঝানো যায়, কিন্তু বিস্তারিতভাবে মনের কথা প্রকাশ করা অশরীরীর পক্ষে বড় কঠিন। কিন্তু তবু মানুষের বুদ্ধি দ্বারা সে বাধাও কিয়ৎ পরিমাণে উল্লঙ্ঘিত হইয়াছে। সংখ্যার দ্বারা অক্ষর বুঝাইবার রীতি আছে। বরদাবাবু সেই রীতি অবলম্বন করিলেন। প্রেতজনীকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনি যা বলতে চান অক্ষর গুনে গুনে টোকা দিন, তাহলে আমরা বুঝতে পারব। তখন টেলিগ্রাফে কথা আরম্ভ হইল। টিপাইয়ের পায়া ঠক করিয়া কয়েকবার নড়ে, আবার স্তব্ধ হয়, আবার নড়ে, আবার স্তব্ধ হয়। এইভাবে দীর্ঘকাল ধরিয়া যে কথাগুলো অতি কষ্টে বাহির হইয়া আসিল, তাহা এই, বাড়ি ছেড়ে যাও নচেত অমঙ্গল। টিপাইয়ের শেষ শব্দ থামিয়া যাইবার পর আমরা কিছুক্ষণ ভয় স্তম্ভিতবৎ বসিয়া রহিলাম। তারপর বরদাবাবু গলাটা একবার ঝাড়িয়া লইয়া বলিলেন, আপনার বাড়ি যাতে ছেড়ে দেয়া হয় আমরা তার চেষ্টা করব। আর কিছু বলতে চান? টিপাই স্থির। আমার হঠাৎ একটা কথা মনে হইল। বরদাবাবুকে চুপি চুপি বলিলাম, হত্যাকারী কে জিজ্ঞাসা করুন। বরদাবাবু জিজ্ঞাসা করিলেন,
খানিকক্ষণ কোনো উত্তর আসিল না। তারপর পায়া উঠিতে আরম্ভ করিল। তা রা, তা রা, তা রা। হঠাৎ টিপাই কয়েকবার সজোরে নড়িয়া উঠিয়া থামিয়া গেল। বরদাবাবু কম্পিত স্বরে প্রশ্ন করিলেন, কি বললেন? বুঝতে পারলুম না। তারা কি কারুর নাম? টিপাইয়ের সাড়া নাই। আবার প্রশ্ন করিলেন, আপনি কি আছেন? কোনো উত্তর আসিল না। টিপাই জড় বস্তুতে পরিণত হইয়াছে। তখন বরদাবাবু দীর্ঘশ্বাস ছাড়িয়া বলিলেন, চলে গেছেন। বোমকে স্বাদ বাড়াইয়া আলোটা উজ্জ্বল করিয়া দিল। তারপর সকলের হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইয়া নেহাত অরসিকের মতো বলিল, মাপ করবেন, এখন কেউ টিপাই থেকে হাত তুলবেন না। আপনাদের হাত আমি পরীক্ষা করে দেখতে চাই। বরদাবাবু ঈষৎ হাসিলেন। আমরা কেউ হাতে আঠা লাগিয়ে রেখেছি কিনা দেখতে চান? বেশ, দেখুন। ব্যোমকেশের ব্যাপারে আমি বড় লজ্জিত হইয়া পড়িলাম। এমন খোলাখুলিভাবে এতগুলি ভদ্রলোককে প্রবঞ্চক মনে করা নিতান্তই শিষ্টতা বিগর্হিত। তাহার মনে একটা প্রবল সংশয় জাগিয়াছে সত্য, কিন্তু তাই বলিয়া এমন কঠোরভাবে সত্য পরীক্ষা করিবার তাহার কোনো অধিকার নাই। সকলেই হয়তো মনে মনে ক্ষুণ্ণ হইলেন, কিন্তু ব্যোমকেশ নির্লজ্জভাবে প্রত্যেকের হাত পরীক্ষা করিতে আরম্ভ করিয়া দিল, এমনকি আমাকেও বাদ দিল না। কিন্তু কাহারও হাতেই কিছু পাওয়া গেল না। ব্যোমকেশ তখন দুই করতলে গণ্ড রাখিয়া টিপাইয়ের উপর কোন স্থাপনপূর্বক শূন্য দৃষ্টিতে আলোর দিকে তাকাইয়া রহিল। বরদাবাবু খোঁচা দিয়া বলিলেন, কিছু পেলেন না? ব্যোমকেশ বলিল, আশ্চর্য, এ যেন কল্পনা করাও যায় না। বরদাবাবু প্রসন্ন স্বরে বলিলেন, দেয়ার আর মোর থিংস। অমূল্যবাবুর বিরুদ্ধতা একেবারে লুপ্ত হইয়া গিয়াছিল। তিনি অসংযত কণ্ঠে প্রশ্ন করিলেন, কিন্তু তারা তারা কথার মানে কেউ বুঝতে পারলে? সকলে মুখ চাচাই করিলেন। আমার মাথায় হঠাৎ বিদ্যুতের মতো খেলিয়া গেল তারাশঙ্কর। আমি ওই নামটাই উচ্চারণ করিতে যাইতেছিলাম, ব্যোমকেশ আমার মুখে থাবা দিয়া বলিল, ও আলোচনা না হয় ভালো। বরদাবাবু বলিলেন, হ্যাঁ, আমরা যা জানতে পেরেছি তা আমাদের মনেই থাক। সকলে তাহার কথায় গম্ভীর উদ্বিগ্ন মুখে সায় দিলেন। ব্যোমকেশ বলিল, আজকের অভিজ্ঞতা বড় অদ্ভুত। এখনো যেন বিশ্বাস করতে পারছি না, কিন্তু না করেও উপায় নেই। বরদাবাবু, এজন্য আপনাকে ধন্যবাদ। বলিয়া ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল। বাড়ি ফিরিবার পথে বরদাবাবুর সহিত শৈলেনবাবু এবং অমূল্যবাবু আমাদের সাথী হইলেন। তাহাদের বাসা কেল্লার মধ্যে। আমাদের বাসা নিকটবর্তী হইলে শৈলেনবাবু বলিলেন, একলা বাসায় থাকি, আজ রাত্রে দেখছি ভালো ঘুম হবে না। বরদাবাবু বলিলেন, আপনার আর ভয় কি? ভয় কৈলাসবাবুর। আচ্ছা, ওকে বাড়ি ছাড়াবার কি করা যায় বলুন তো? ব্যোমকেশ বলিল, ওকে ও বাড়ি ছাড়তেই হবে। আপনারা তো চেষ্টা করছেনই, আমিও করব। কৈলাসবাবু অবুঝ লোক, তবু ওর ভালোর জন্যই আমাদের করতে হবে। কিন্তু বাড়ি পৌঁছে যাওয়া গেছে, আর আপনারা কষ্ট করবেন না। নমস্কার। তিনজনে শুভনিশি জ্ঞাপন করিয়া ফিরিয়া চলিলেন। অমূল্যবাবুর কণ্ঠস্বর শুনিতে পাইলাম, শৈলেন বাবু, আপনি বরং আজকের রাতটা আমার বাসাতেই থাকবেন, চলুন। আপনিও একলা থাকেন, আমার বাসাতেও উপস্থিত আমি ছাড়া আর কেউ নেই। বুঝিলাম টেবিল চালার ব্যাপার সকলের মনের উপরেই আতঙ্কের ছায়া ফেলিয়াছে। শশাঙ্কবাবু বোধহয় মনে মনে ব্যোমকেশ সম্বন্ধে হতাশ হইয়া পড়িয়াছিলেন, তাই সেদিন কৈলাসবাবুর বাড়ি হইতে ফিরিয়া আসার পর হইতে হত্যার প্রসঙ্গ আর ব্যোমকেশের সম্মুখে উপস্থিত করেন নাই। তাছাড়া হঠাৎ তাহার অফিসে কাজের চাপ পড়িয়াছিল, পূজার ছুটির প্রাক্কালে অবকাশেরও অভাব ঘটিয়াছিল।
অতঃপর 2-3 দিন আমরা শহরে ও শহরের বাহিরে যত্রতত্র পরিভ্রমণ করিয়া কাটাইয়া দিলাম। স্থানটি অতি প্রাচীন। জরাসন্ধের আমল হইতে ক্লাইভের সময় পর্যন্ত বহু কিংবদন্তি ও ইতিবৃত্ত তাহাকে কেন্দ্র করিয়া জমা হইয়াছে। পুরাবৃত্তের দিকে যাহাদের ঝোঁক আছে তাহাদের কাছে স্থানটি পরম লোভনীয়। এইসব দেখিতে দেখিতে ব্যোমকেশ যেন হত্যাকাণ্ডের কথা ভুলিয়াই গিয়াছিল। শুধু প্রত্যহ সন্ধ্যাকালে সেই কৈলাসবাবুর বাসায় গিয়া জুটিত এবং নানাভাবে তাহাকে বাড়ি ছাড়িবার জন্য প্ররোচিত করিত। তাহার সুকৌশল বাক্যবিন্যাসের ফলও ফলিয়াছিল। কৈলাসবাবু নিমরাজি হইয়া আসিয়াছিলেন। শেষে সপ্তাহখানেক পরে তিনি সম্মত হইয়া গেলেন। কেল্লার বাহিরে একখানা ভালো বাড়ি পাওয়া গিয়াছিল। আগামী রবিবারে তিনি সেখানে উঠিয়া যাইবেন স্থির হইল। রবিবার প্রভাতে চা খাইতে খাইতে ব্যোমকেশ বলিল, শশাঙ্ক, এবার আমাদের তল্পি তুলতে হবে, অনেক দিন হয়ে গেল। শশাঙ্কবাবু বলিলেন, এরই মধ্যে আর 2 দিন থেকে যাও না? কলকাতায় তোমার কোনো জরুরি কাজ নেই তো? তাহার কথাগুলি শিষ্টতাসম্মত হইলেও কণ্ঠস্বর নিরুৎসুক হইয়া রহিল। ব্যোমকেশ উত্তরে বলিল, তা হয়তো নেই, কিন্তু তবু কাজের প্রত্যাশায় দোকান সাজিয়ে বসে থাকতে হবে তো? তা বটে। কবে যাবে মনে করছ? আজই। তোমার এখানে কদিন ভারী আনন্দে কাটলো, অনেকদিন মনে থাকবে। আজই? তা তোমাদের যাতে সুবিধা হয়। শশাঙ্কবাবু কিয়ৎকাল বাহিরের দিকে তাকাইয়া রহিলেন, তারপর একটু বিরস্বরে কহিলেন, সে ব্যাপারটার কিছুই হলো না। জটিল ব্যাপার, তাতে সন্দেহ নেই। তবু ভেবেছিলুম তোমার যেরকম নাম ডাক হয়তো কিছু করতে পারবে। কোন ব্যাপারের কথা বলছো? বৈকুণ্ঠ বাবুর খুনের ব্যাপার। কথাটা ভুলেই গেলে নাকি? ও না, ভুলিনি, কিন্তু তাতে জানবার কিছু নেই। কিছু নেই? তার মানে তুমি সব জেনে ফেলেছ নাকি? তা একরকম জেনেছি বইকি। সে কি? তোমার কথা তো ঠিক বুঝতে পারছি না। শশাঙ্কবাবু ঘুরিয়া বসিলেন। ব্যোমকেশ ঈষৎ বিস্ময়ের সহিত বলিল, কেন? বৈকুণ্ঠবাবুর মৃত্যু সম্বন্ধে যা কিছু জানবার ছিল তা তো অনেক দিন আগেই জানতে পেরেছি। তা নিয়ে এখন মাথা ঘামাবার প্রয়োজন কি? শশাঙ্কবাবু স্তম্ভিতভাবে তাকাইয়া রহিলেন। কিন্তু অনেক দিন আগেই জানতে পেরেছ? কি বলছো তুমি? বৈকুণ্ঠবাবুর হত্যাকারী কে তা জানতে পেরেছ? সে তো গত রবিবারই জানা গেছে। তবে তবে এতদিন নয় বলনি কেন? ব্যোমকেশ একটু হাসিল। ভাই, তোমার ভাবগতিক দেখে আমার মনে হয়েছিল যে পুলিশ আমার সাহায্য নিতে চায় না। বাংলাদেশে আমরা যে প্রথায় কাজ করি সে প্রথা তোমাদের কাছে একেবারে হাস্যকর। আঙুলের টিপ এবং ছেঁড়া কাগজের প্রতি তোমাদের অশ্রদ্ধার অন্ত নেই। তাই আর আমি উপযাজক হয়ে কিছু বলতে চাইনি। লোমহর্ষক উপন্যাস মনে করে তোমরা সমস্ত পুলিশ সম্প্রদায় যদি একসঙ্গে অট্টহাস্য শুরু করে দাও, তাহলে আমার পক্ষে সেটা কিরকম সাংঘাতিক হয়ে উঠবে একবার ভেবে দেখো। শশাঙ্কবাবু ঢোক গিললেন। কিন্তু আমাকে তো ব্যক্তিগতভাবে বলতে পারতে, আমি তো তোমার বন্ধু। সে যাক, এখন কি জানতে পেরেছ শুনি। বলিয়া তিনি ব্যোমকেশের সম্মুখে চেয়ারটা নিয়ে বসিলেন। ব্যোমকেশ চুপ করিয়া রহিল। কে খুন করেছে? তাকে আমরা চিনি? ব্যোমকেশ মৃদু হাসিল। তার উড়ুর উপর হাত রাখিয়া প্রায় অনুনয়ের কণ্ঠে শশাঙ্কবাবু বলিলেন, সত্যিই বলো ব্যোমকেশ, কে করেছে? ভূত। শশাঙ্কবাবু বিমূঢ় হইয়া গেলেন। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া তাকাইয়া বলিলেন, ঠাট্টা করছ নাকি? ভূতে খুন করেছে? অর্থাৎ হ্যাঁ, তাই বটে। অদেশ্বরে শশাঙ্কবাবু বলিলেন, যা বলতে চাও পরিষ্কার করে বলো ব্যোমকেশ। যদি তোমার সত্যি সত্যি বিশ্বাস হয়ে থাকে যে ভূতে খুন করেছে, তাহলে
তিনি হতাশভাবে হাত উল্টাইলেন। ব্যোমকেশ হাসিয়া ফেলিল। তারপর উঠিয়া বারান্দায় একবার পায়চারি করিয়া বলিল, সব কথা তোমাকে পরিষ্কারভাবে বোঝাতে হলে আজ আমার যা হয় না, রাত্রিটা থাকতে হয়। আসামিকে তোমার হাতে সমর্পণ না করে দিলে তুমি বুঝতে পারবে না। আজ কৈলাসবাবু বাড়ি বদল করবেন, সুতরাং আশা করা যায় আজ রাত্রেই আসামি ধরা পড়বে। একটু থামিয়া বলিল, আর কিছু নয়, বৈকুণ্ঠবাবুর মেয়ের জন্যই দুঃখ হয়। যাক, এখন কি করতে হবে বলি শোনো। আশ্বিন মাস, দিন ছোট হইতে আরম্ভ করিয়াছে। 6টার মধ্যে সন্ধ্যা হয় এবং 9টা বাজিতে না বাজিতে কেল্লার অধিবাসীবৃন্দ নিদ্রালু হইয়া শয্যা আশ্রয় করে। গত কয়েক দিনেই তাহার লক্ষ্য করিয়াছিলাম। সে রাত্রে 9টা বাজিবার কিছু পূর্বে আমরা 3 জনে বাহির হইলাম। ব্যোমকেশ একটা টর্চ সঙ্গে লইল। শশাঙ্কবাবু একজোড়া হাত করা পকেটে পুড়িয়া লইলেন। পথ নির্জন, আকাশে মেঘের সঞ্চার হইয়া অর্ধচন্দ্রকে ঢাকিয়া দিয়াছে। রাস্তার ধারে বহুদূর ব্যবধানে যে নিষ্প্রভ কেরোসিন বাতি ল্যাম্পপোস্টের মাথায় জ্বলিতেছিল, তাহা রাত্রির ঘন কৃষ্ণ অন্ধকারকে ঘোলাটে করিয়া দিয়াছে মাত্র। পথে জনমানবের সঙ্গে সাক্ষাৎ হইল না। কৈলাসবাবুর পরিত্যক্ত বাসার সম্মুখে গিয়া যখন পৌঁছিলাম, তখন সরকারি খাজনাখানা হইতে 9টার ঘণ্টা বাজিতেছে। শশাঙ্কবাবু এদিক ওদিক তাকাইয়া মৃদু শীষ দিলেন। অন্ধকারের ভিতর হইতে একটা লোক বাহির হইয়া আসিল। তাহাকে দেখিতে পাইলাম না, অস্পষ্ট পদশব্দে বুঝিলাম। ব্যোমকেশ তাহাকে চুপি চুপি কি বলিল, সে আবার অন্তর্হিত হইয়া গেল। আমরা সন্তর্পণে বাড়িতে প্রবেশ করিলাম। শূন্য বাড়ি, দরজা জানালা সব খোলা, কোথাও একটা আলো জ্বলিতেছে না। প্রাণহীন সবের মতো বাড়িখানে যেন নিস্পন্দ হইয়া আছে। পা টিপিয়া টিপিয়া উপরে উঠিয়া গেলাম। কৈলাসবাবুর ঘরের সম্মুখে ব্যোমকেশ একবার দাঁড়াইল, তারপর ঘরে প্রবেশ করিয়া টর্চ জ্বালিয়া ঘরের চারিদিকে ফিরাইল। ঘর শূন্য, খাট বিছানা যাহা ছিল কৈলাসবাবুর সঙ্গে সমস্তই স্থানান্তরিত হইয়াছে। খোলা জানলাপথে গঙ্গার ঠান্ডা বাতাস নিরাবরণ ঘরে প্রবেশ করিতেছে। দরজা ভেজাইয়া ব্যোমকেশ টর্চ নিবাইয়া দিল। তারপর মেঝেই উপবেশন করিয়া অনুচ্চ কণ্ঠে বলিল, বসো তোমরা। কতক্ষণ প্রতীক্ষা করতে হবে কিছু ঠিক নেই, হয়তো রাত্রি 3টে পর্যন্ত এইভাবে বসে থাকতে হবে। অজিত, আমি টর্চ জ্বাললেই তুমি গিয়ে জানলা আগলে দাঁড়াবে, আর শশাঙ্ক, তুমি পুলিশের কর্তব্য করবে, অর্থাৎ প্রেতকে প্রাণপণে চেপে ধরবে। অতঃপর অন্ধকারে বসিয়া আমাদের পাহারা আরম্ভ হইল। চুপচাপ 3 জনে বসিয়া আছি, নরণচরণ নাই। নড়িলে বা একটু শব্দ করিলে ব্যোমকেশ বিরক্ত প্রকাশ করিতেছে। সিগারেটে অগ্নিসংযোগ করিয়া যে সময়ের অন্ত্যেষ্টি করিব, তাহারও উপায় নাই। গন্ধ পাইলে শিকার ভড়কাইয়া যাইবে। বসিয়া বসিয়া আর এক রাত্রির দীর্ঘ প্রতীক্ষা মনে পড়িল। চোরাবালির ভাঙা কুঁড়ে ঘরে অজানার উদ্দেশ্যে সেই সংশয়পূর্ণ জাগরণ আজিকার রাত্রেও কি তেমনি অভাবনীয় পরিসমাপ্তির দিকে অগ্রসর হইয়া চলিতেছে? খাজানাখানার ঘড়ি 2 বার প্রহর জানাইল। 11টা বাজিয়া গেল। তিনি কখন আসিবেন তাহার স্থিরতা নাই। এদিকে চোখের পাতা ভারী হইয়া আসিতেছে। এই তো কলির সন্ধ্যা। ভাবিতে ভাবিতে একটা অদম্য হাই তুলিবার জন্য হাঁ করিয়াছি। হঠাৎ ব্যোমকেশ সাঁড়াশির মতো আঙুল দিয়া আমার উড়ু চাপিয়া ধরিল। হাই অর্ধপথে হ্যাঁচকা লাগিয়া থামিয়া গেল। জানলার কাছে শব্দ। চোখে কিছুই দেখিলাম না, কেবল একটা অস্পষ্ট অতি লঘু শব্দ শ্রবণেন্দ্রিয়কে স্পর্শ করিয়া গেল। তারপর আর কোনো সাড়া নাই। নিঃশ্বাস রোধ করিয়া শুনিতে চেষ্টা করিলাম, বাহিরে কিছুই শুনিতে পাইলাম না। শুধু নিজের বুকের মধ্যে দুন্দুবির মতো একটা আওয়াজ ক্রমে প্রবলতর হইয়া উঠিতে লাগিল। সহসা আমাদের খুব কাছে ঘরের মেঝের উপর পা ঘষিয়া চলার মতো খসখস শব্দ শুনিয়া চমকাইয়া উঠিলাম। একজন ঘরে প্রবেশ করিয়াছে, আমাদের 2 হাত অন্তরে আসিয়া দাঁড়াইয়াছে, অথচ তাহাকে দেখিতে পাইতেছি না। সে কি আমাদের অস্তিত্ব জানিতে পারিয়াছে? কে সে? এবার কি করিবে? আমার মেরুদণ্ডের ভিতর দিয়া একটা ঠান্ডা শিহরণ বহিয়া গেল। প্রভাতের সূর্যরশ্মি যেমন ছিদ্রপথে বদ্ধ দ্বার ঘরের মধ্যে প্রবেশ করে, তেমনি সূক্ষ্ম আলোর রেখা ঘরের মধ্যস্থলে জন্মলাভ করিয়া
আমাদের সম্মুখের দেয়াল স্পর্শ করিল। অতি ক্ষীণ আলো, কিন্তু তাহাতেই মনে হইল যেন ঘর উজ্জ্বল হইয়া উঠিয়াছে। দেখিলাম একটা দীর্ঘাকৃতি কালো মূর্তি আমাদের দিকে পিছন ফিরিয়া দাঁড়াইয়া আছে, এবং তাহারই হস্তস্থিত ক্ষুদ্র টর্চের আলো যেন দেয়ালের গায়ে কি অন্বেষণ করিতেছে। কৃষ্ণমূর্তিটা ক্রমে দেয়ালের দিকে অগ্রসর হইয়া গেল। অত্যন্ত অভিনিবেশ সহকারে দেয়ালের সাদা চুনকাম পরীক্ষা করিতে লাগিল। তাহার গলা দিয়া একটা অব্যক্ত আওয়াজ বাহির হইল, যেন যাহা খুঁজিতেছিল তাহা সে পাইয়াছে। এই সময় ব্যোমকেশের হাতের টর্চ জ্বলিয়া উঠিল। তীব্র আলোকে ক্ষণকালের জন্য চক্ষু ধাঁধিয়া গেল। তারপর আমি ছুটিয়া গিয়া জানলার সম্মুখে দাঁড়াইলাম। আগন্তুকও তড়িৎ বেগে ফিরিয়া চোখের সম্মুখে হাত তুলিয়া ধরিয়াছিল। তার মুখখানা প্রথমে দেখিতে পাইলাম না। তারপর মুহূর্ত মধ্যে অনেকগুলা ঘটনা প্রায় একসঙ্গে ঘটিয়া গেল। আগন্তুক বাঘের মতো আমার ঘাড়ে লাফাইয়া পড়িল। শশাঙ্কবাবু তাহার ঘাড়ে লাফাইয়া পড়িলেন, এবং সঙ্গে সঙ্গে তিনজনে জাপটাজাপটি করিয়া ভূমিসাৎ হইলাম। ঝুটোপুটি ধস্তাধস্তি কিন্তু থামিল না। শশাঙ্কবাবু আগন্তুককে কুস্তিগীরের মতো মাটিতে চিৎ করিয়া ফেলিবার চেষ্টা করিলেন। আগন্তুক তার স্কন্ধে সজোরে কামড়াইয়া দিয়া এক লাফে উঠিয়া দাঁড়াইল। শশাঙ্কবাবু কিন্তু ছাড়িবার পাত্র নন। তিনি তাহার পা জড়াইয়া ধরিলেন। আগন্তুক তাহাকে ঝাড়িয়া ফেলিতে পারিল না। তদবস্থায় টানিতে টানিতে জানলার দিকে অগ্রসর হইল। এই সময় টর্চের আলোয় তাহার বিকৃত বিভৎস রং করা মুখখানা দেখিতে পাইলাম। প্রেতাত্মাই বটে। ব্যোমকেশ শান্ত সহজ সুরে বলিল, শৈলেনবাবু, জানালা দিয়ে পালাবার চেষ্টা করলে কেবল দুঃখই পাবেন। আপনার রণ পা ওখানে নেই। তার বদলে জমাদার ভানু প্রতাপ সিং সদল বলে জানলার নিচে অপেক্ষা করছেন। তারপর গলা চড়াইয়া হাঁকিল, জমাদার সাহেব, উপার আইয়ে। সেই বিকট মুখ আবার ঘরের দিকে ফিরিল। শৈলেনবাবু, আমাদের নিরীহ শৈলেনবাবু! এই বিস্ময়ে মনটা যেন অসাড় হইয়া গেল। শৈলেনবাবুর বিকৃত মুখের পৈশাচিক ক্ষুধিত চক্ষু দুটা ব্যোমকেশের দিকে ক্ষণেক বিস্ফোরিত হইয়া রহিল। দাঁতগুলা একবার হিংস্র সাপদের মতো বাহির করিলেন, যেন কি বলিবার চেষ্টা করিলেন, কিন্তু মুখ দিয়া একটা গোঙানির মতো শব্দ বাহির হইল মাত্র। তারপর সহসা শিথিল দেহে তিনি সেইখানেই বসিয়া পড়িলেন। শশাঙ্কবাবু তাহার পা ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলে ব্যোমকেশ বলিল, শশাঙ্ক, শৈলেনবাবুকে তুমি চেনো বটে, কিন্তু ওর সব পরিচয় বোধহয় জানো না। কাঁধ দিয়ে রক্ত পড়ছে দেখছি। ও কিছু নয়, 3-4 আয়োডিন লাগালেই সেরে যাবে। তাছাড়া পুলিশের অধিকার যখন গ্রহণ করেছ, তখন তার আনুষঙ্গিক ফলভোগ করতে হবে বইকি। সে যাক, শৈলেনবাবুর আসল পরিচয়টা দিই। উনি হচ্ছেন সার্কাসের একজন নামজাদা জিমন্যাস্টিক খেলোয়াড় এবং বৈকুণ্ঠবাবুর নিরুদ্দিষ্ট জামাতা। সুতরাং উনি যদি তোমার ঘাড়ে কামড়ে দিয়েই থাকেন, তাহলে তুমি সেটাকে জামাইবাবুর রসিকতা বলে ধরে নিতে পারো। শশাঙ্কবাবু কিন্তু রসিকতা বলিয়া মনে করিলেন না। গলার মধ্যে একটা নাতি উচ্চ গর্জন করিয়া জামাইবাবুর প্রকোষ্ঠে হাতকড়া পরাইলেন, এবং জমাদার ভানু প্রতাপ সিং সেই সময় তাহার বিরাট গালপাট্টা ও চৌগোফা লইয়া ঘরের মধ্যে আসিয়া স্যালুট করিয়া দাঁড়াইল। ব্যোমকেশ হাতের ঘড়ি দেখিয়া বলিল, 17 মিনিট রয়েছে মাত্র। অতএব চটপট আমার কৈফিয়ত দাখিল করে স্টেশন অভিমুখে যাত্রা করব। বৈকুণ্ঠবাবুর হত্যাকারীর অ্যারেস্টের ফলে শহরে বিরাট উত্তেজনা সৃষ্টি হইয়াছিল বলাই বাহুল্য। ব্যোমকেশই যে এই অঘটন সম্ভব করিয়াছে, তাও কি জানি কেমন করিয়া চারিদিকে রাষ্ট্র হইয়া গিয়াছিল। শশাঙ্কবাবু প্রীতি ও সন্তোষের ভাব চেষ্টা করিয়াও আর রাখিতে পারিতেছিলেন না। তাই আমরা আর অযথা বিলম্ব না করিয়া কলিকাতায় ফিরিয়া যাওয়াই মনস্থ করিয়াছিলাম। কৈলাসবাবু তাহার পূর্বতন বাসায় ফিরিয়া আসিয়াছিলেন। তার শয়নকক্ষে বিদায়ের পূর্বে আমরা সমবেত হইয়াছিলাম। শশাঙ্কবাবু, বরদাবাবু, অমূল্যবাবু উপস্থিত ছিলেন। কৈলাসবাবু শয্যায় অর্ধশয়ন থাকিয়া মুখে অনভ্যস্ত প্রসন্নতা আনিবার চেষ্টা করিতেছিলেন। পুত্রের উপর মিথ্যা সন্দেহ করিয়া তিনি যে অনুতপ্ত হইয়াছেন, তাহা স্পষ্টই প্রতীয়মান হইতেছিল। তিনি হঠাৎ বলিয়া উঠিলেন, এখন বুঝতে পারছি, ভূত নয়, পিশাচ নয়,
শুইলেন বাবু। উফ, লোকটা কি ধরিবাজ! মনে আছে একবার এই ঘরে বসে ওই ওই করে চেঁচিয়ে উঠেছিলেন, একাগোড়া ধাপ্পাবাজি। কিছুই দেখেনি, শুধু আমাদের চোখে ধুলো দেবার চেষ্টা। সে নিজেই যে ভূত, এটা যাতে আমরা কোনো মতেই না বুঝতে পারি। যা হোক, ব্যোমকেশ বাবু, এবার কৈফিয়ত পেশ করুন। আপনি বুঝলেন কি করে? সকলে উৎসুক নেত্রে ব্যোমকেশের পানে চাহিয়া রহিলেন। ব্যোমকেশ একটু হাসিয়া আরম্ভ করিল। বরদাবাবু, আপনি কিছু মনে করবেন না। প্রেতজনী সম্বন্ধে আমার মনটা গোড়া থেকেই নাস্তিক হয়েছিল। ভূত পিশাচ আছে কিনা এ প্রশ্ন আমি তুলছি না, কিন্তু যিনি কৈলাসবাবুকে দেখা দিচ্ছেন তিনি যে ভূত প্রেত নন, জলজ্যান্ত মানুষ, এ সন্দেহ আমার শুরুতেই হয়েছিল। আমি নিহাত বস্তুতান্ত্রিক মানুষ, নিরেট বস্তু নিয়েই আমার কারবার করতে হয়, তাই অতীন্দ্রিয় জিনিসকে আমি সচরাচর হিসেবের বাইরে রাখি। এখন মনে করুন, যদি ওই ভূতটা সত্যি মানুষ হয়, তবে সে কে এবং কেন এমন কাজ করছে এই প্রশ্নটা সত্যই মনে আসে। একটা লোক খামকা ভূত সেজে বাড়ির লোককে ভয় দেখাচ্ছে কেন? এর একমাত্র উত্তর, সে বাড়ির লোককে বাড়িছাড়া করতে চায়। ভেবে দেখুন, এছাড়া আর অন্য কোনো সদুত্তর থাকতে পারে কি? বেশ, এখন প্রশ্ন উঠছে, কেন বাড়িছাড়া করতে চায়? নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে। কি সে স্বার্থ? আপনারা সকলেই জানেন, বৈকুণ্ঠবাবুর মৃত্যুর পর তার মূল্যবান হীরা জহরত কিছুই পাওয়া যায়নি। পুলিশ সন্দেহ করে যে তিনি একটা কাঠের হাত বাক্সে তার অমূল্য সম্পত্তি রাখতেন এবং তার হত্যাকারী সেগুলো নিয়ে গিয়েছে। আমি কিন্তু এটা এত সহজে বিশ্বাস করতে পারিনি। ব্যয়কুণ্ঠ বৈকুণ্ঠবাবুর চরিত্র যতদূর বুঝতে পেরেছি, তাতে মনে হয় তিনি মূল্যবান হীরে মুক্ত কাঠের বাক্সে ফেলে রাখবার লোক ছিলেন না। কোথায় যে তিনি সেগুলোকে রাখতেন তাই কেউ জানে না, অথচ এই ঘরেই সেগুলো থাকত। প্রশ্ন, কোথায় থাকত? কিন্তু এই প্রশ্নটা এখন চাপা থাক। এই ভৌতিক উৎপাতের একমাত্র যুক্তিসঙ্গত কারণ এই হতে পারে যে বৈকুণ্ঠবাবুর হত্যাকারী তার জহরতগুলো নিয়ে যাবার সুযোগ পায়নি, অথচ কোথায় সেগুলো আছে তা সে জানে। তাই সে এ বাড়ির নতুন বাসিন্দাদের তাড়াবার চেষ্টা করছে, যাতে সে নিরুপদ্রবে জিনিসগুলো সরাতে পারে। সুতরাং বুঝতে পারা যাচ্ছে যে ভূতই বৈকুণ্ঠবাবুর হত্যাকারী। বৈকুণ্ঠবাবুর মেয়েকে প্রশ্ন করে আমার দুটো বিষয়ে খটকা লেগেছিল। প্রথম, তিনি সে রাত্রে কোনো শব্দ শুনতে পাননি। এটা আমার অসম্ভব বলে মনে হয়েছিল। তিনি এই ঘরের নিচের ঘরে শুতেন, অথচ তার বাপকে গলা টিপে মারবার সময় যে ভীষণ ধস্তাধস্তি হয়েছিল তার শব্দ কিছুই শুনতে পাননি। আততায়ী বৈকুণ্ঠবাবুর গলা টিপে কোথায় তিনি হীরে জহরত রাখেন সে খবর বার করে নিয়েছিল, অর্থাৎ তাদের মধ্যে বাক্য বিনিময় হয়েছিল। হয়তো বৈকুণ্ঠবাবু চিৎকারও করেছিলেন, অথচ তার মেয়ে কিছুই শুনতে পাননি। এ কি সম্ভব? দ্বিতীয় কথা, বাপের আত্মার সদ্গতির জন্য তিনি গয়ায় পিণ্ড দিতে অনিচ্ছুক। আসল কথা, তিনি জানেন তার বাপ প্রেতজনী প্রাপ্ত হয়নি, তাই তিনি নিশ্চিন্ত আছেন। প্রকৃতপক্ষে প্রেতজনী যে কে তাও সম্ভবত তিনি জানেন। নচেৎ একজন অল্প শিক্ষিত স্ত্রীলোক জেনে শুনে বাপের পারলৌকিক ক্রিয়া করবে না, এ বিশ্বাসযোগ্য নয়। বৈকুণ্ঠবাবুর মেয়ে সম্বন্ধে অনেকগুলো সম্ভাবনার অবকাশ রয়েছে, সবগুলো তলিয়ে দেখার দরকার নেই। তার মধ্যে প্রধান এই যে তিনি জানেন কে হত্যা করেছে এবং তাকে আড়াল করবার চেষ্টা করছেন। স্ত্রীলোকের এমন কে আত্মীয় থাকতে পারে যে বাপের চেয়েও প্রিয়? উত্তর, নিষ্প্রয়োজন। বৈকুণ্ঠবাবুর মেয়ে যে সুচরিত্রা সে খবর আমি প্রথম দিনই পেয়েছিলাম, সুতরাং স্বামী ছাড়া আর কেউ হতে পারে না। বৈকুণ্ঠবাবুর জামাই যে হত্যাকারী তার আর একটা ইঙ্গিত গোড়াগুড়ি পেয়েছিল। প্রেতাত্মাটা 15 হাত লম্বা,
দোতলার জানলা দিয়ে অবলীলাক্রমে উঁকি মারে। সহজ মানুষের পক্ষে এটা কি করে সম্ভব হয়? মইও ব্যবহার করে না, মই ঘাড়ে করে অত শীঘ্র অন্তর্ধান সম্ভব নয়। তবে এর উত্তর রন পা। নাম শুনেছেন নিশ্চয়ই। দুটো লম্বা লাঠি, তার উপর চড়ে সেকালে ডাকাতেরা 20-30 ক্রোশ দূরে ডাকাতি করে আবার রাতারাতি ফিরে আসতো। বর্তমানকালে সার্কাসে রন পা চড়ে অনেক খেলোয়াড় খেলা দেখায়। রীতিমতো অভ্যাস না থাকলে কেউ রন পা চড়ে ঘুরে বেড়াতে পারে না। কাজী হত্যাকারী যে সার্কাস সম্পর্কিত লোক হতে পারে, এ অনুমান নিতান্ত অসাধ্যেয় নয়। বৈকুণ্ঠবাবুর বয়াটে জামাই সার্কাস দলের সঙ্গে ঘুরে বেড়ায়, নিশ্চয়ই ভালো খেলোয়াড়, সুতরাং অনুমানটা আপনা থেকেই দৃঢ় হয়ে ওঠে। কিন্তু সবাই জানে জামাই দেশে নেই, 8 বছর নিরুদ্দেশ। সে হঠাৎ দেশে জুটবে কোথা থেকে? সেদিন এই বাড়ির আস্তা করে ঘুরে বেড়াতে বেড়াতে একটা কাগজের টুকরো কুড়িয়ে পেয়েছিল। অনেক দিনের জীর্ণ একটা সার্কাসের ইস্তাহার, তাতে আবার সিংহের ছবি তখনও সম্পূর্ণ মুছে যায়নি। তার উল্টো পিঠে হাতের অক্ষরে কয়েকটা বাংলা শব্দ লেখা ছিল। মনে হয় যেন কেউ চিঠির কাগজের অভাবে এই ইস্তাহারের পিঠে চিঠি লিখেছে। চিঠির কথাগুলো অসংলগ্ন, তবু তা থেকে একটা অর্থ উদ্ধার করা যায় যে স্বামী অর্থভাবে পড়ে স্ত্রীর কাছে টাকা চাইছে। অজিত, তুমি যে শব্দটা সাথী পড়েছিলে সেটা প্রকৃতপক্ষে স্বামী। বোঝা যাচ্ছে স্বামী সুদূর প্রবাসে থেকে অর্থভাবে মরিয়া হয়ে স্ত্রীকে চিঠি লিখেছিল। বলা বাহুল্য, অর্থ সাহায্য সে পায়নি। বৈকুণ্ঠবাবু একটা লক্ষ্মী ছাড়া পত্নীত্যাগী জামাইকে টাকা দেবেন একথা বিশ্বাস্য নয়। এই গেল বছরখানেক আগেকার কথা। 2 বছরের মধ্যে এ শহরের কোনো সার্কাস পার্টি আসেনি। অতএব বুঝতে হবে যে প্রবাস থেকেই স্বামী এই চিঠি লিখেছিলেন এবং তখনও তিনি সার্কাসের দলে ছিলেন। সাদা কাগজের অভাবে ইস্তাহারের পিঠে চিঠি লিখেছিলেন। কয়েক মাস পরে স্বামী একদা মুঙ্গেরে এসে হাজির হলেন। ইতিমধ্যে কোথা থেকে টাকা জোগাড় করেছিলেন জানি না, তিনি এসে শাস্তান্বেষী ভদ্রলোকের মতো বাস করতে লাগলেন। মুঙ্গেরে কেউ তাকে চেনে না। তার বাড়ি যশোরে, আর বিয়ে হয়েছিল নবদ্বীপে। তাই বৈকুণ্ঠবাবুর জামাই বলে ধরা পড়বার ভয় তার ছিল না। বৈকুণ্ঠবাবু বোধহয় জামাইয়ের আগমন বার্তা শেষ পর্যন্ত জানতেই পারেননি। তিনি বেশ নিশ্চিন্ত ছিলেন। জামাইটি কিন্তু আড়ালে থেকে শ্বশুর সম্বন্ধে সমস্ত খোঁজখবর নিয়ে তৈরি হলেন। শ্বশুর যখন স্বেচ্ছায় কিছু দেবেন না, তখন জোর করেই তার উত্তরাধিকারী হবার সংকল্প করলেন। তারপর সেই রাত্রে তিনি রনপা চড়ে শ্বশুর বাড়ি গেলেন। জানালা দিয়ে একেবারে শ্বশুর মশাইয়ের শোবার ঘরে অবতীর্ণ হলেন। এই আকস্মিক আবির্ভাবে শ্বশুর বড়ই বিব্রত হয়ে পড়লেন। জামাই কিন্তু নাছোড়বান্দা। কথায় বলে জামাতা দশম গ্রহ। বাবাজি প্রথমে শ্বশুরের গলা টিপে তার হীরা জহরতের গুপ্তস্থান জেনে নিলেন, তারপর তাকে নিপাত করে ফেললেন। তিনি বেঁচে থাকলে অনেক ঝঞ্ঝাট, তাই তাকে শেষ করে ফেলবার জন্যই তৈরি হয়ে এসেছিলেন। কিন্তু নিশ্চিন্তভাবে হীরা জহরতগুলো আত্মসাৎ করবার ফুরসত হলো না। ইতিমধ্যে নিচে স্ত্রীর ঘুম ভেঙে গিয়েছিল। তিনি এসে দৌড় ঠেলাঠেলি করছিলেন। তাড়াতাড়ি জামাইবাবু একটি মাত্র জহরত বার করে নিয়ে সে রাত্রের মতো প্রস্থান করলেন। বাকিগুলো যথাস্থানেই রয়ে গেল। বৈকুণ্ঠবাবু জহরতগুলি রাখতেন বড় অদ্ভুত জায়গায়, অর্থাৎ ঘরের দেয়ালে। দেয়ালে চুন সুরকি খুঁড়ে সামান্য গর্ত করে তাতেই মণিটা রেখে আবার চুন দিয়ে গর্তটা ভরাট করে দিতেন। তার পানের বাটায় যথেষ্ট চুন থাকত, কোনো হাঙ্গামা ছিল না। বার করবার প্রয়োজন হলে কানখুশকির সাহায্যে চুন খুঁড়ে বার করে নিতেন। জামাইবাবু একটি জহরত দেয়াল থেকে বার করে নিয়ে যাবার আগে গর্তটা তাড়াতাড়ি চুন দিয়ে ভর্তি করে দিলেন। কিন্তু তাড়াতাড়িতে কাজ ভালো হলো না। তাঁর বিদ্যাঙ্গুষ্ঠের ছাপ চুনের ওপর আঁকা রয়ে গেল। বৈকুণ্ঠবাবু তার মণিমুক্তা কোথায় রাখেন, এ প্রশ্নটা প্রথমে আমাকেও ভাবিয়ে তুলেছিল। তারপর সেদিন এ ঘরে পায়চারি করতে করতে যখন ওই আঙুলের টিপ চোখে পড়ল, তখন এক মুহূর্তে সমস্ত বুঝতে পারলাম। এই ঘরের দেয়ালে যত্রতত্র চুনের প্রলেপের আড়ালে 2.5 লক্ষ টাকার জহরত লুকোনো আছে। এমনভাবে লুকোনো আছে যে খুব ভালো করে দেয়ালে পরীক্ষা না করলে কেউ ধরতে পারবে না। শশাঙ্ক, তোমাকে মেহনত করে এই 50টি জহরত বার করতে হবে।
আমার আর সময় নেই, নইলে আমি বার করে দিতুম। তবু পেন্সিল দিয়ে দেয়ালে ঢেরা দিয়ে রেখেছি, তোমার কোনো কষ্ট হবে না। যাক, তাহলে আমরা জানতে পারলুম যে জামাই বৈকুণ্ঠবাবুকে খুন করে একটা জহরত নিয়ে গেছে এবং অনেকগুলো হস্তগত করবার চেষ্টা করছে। কিন্তু জামাই লোকটা কে? নিশ্চয়ই সে এই শহরেই থাকে এবং সম্ভবত আমাদের পরিচিত। তার আঙুলের ছাপ আমরা পেয়েছি বটে, কিন্তু কেবলমাত্র আঙুলের ছাপ দেখে শহরশুদ্ধ লোকের ভিতর থেকে একজনকে খুঁজে বার করা যায় না। তবে উপায়? সেদিন প্ল্যাঞ্চের টেবিলে সুযোগ পেলাম। টেবিলে ভূতের আবির্ভাব হলো। আমি বুঝলুম আমাদেরই মধ্যে একজন টেবিল নাড়ছেন এবং তিনি হত্যাকারী। ভূতের কথাগুলোই তার শ্রেষ্ঠ প্রমাণ। একটা ছুতো করে আমি আপনাদের সকলের হাত পরীক্ষা করে দেখলুম। শৈলেনবাবুর সঙ্গে আঙুলের দাগ মিলে গেল। সুতরাং শৈলেনবাবুই যে হত্যাকারী তাতে আর সন্দেহ রইল না। আপনাদেরও বোধহয় আর সন্দেহ নেই। বরদাবাবুর শিষ্য হয়ে শৈলেনবাবুর কাজ হাসিল করবার খুব সুবিধা হয়েছিল। লোকটি বাইরে বেশ নিরীহ আর মিষ্টভাষী, কিন্তু ভেতরে ভেতরে বাঘের মতো ক্রূর আর নিষ্ঠুর। দয়ামায়ার স্থান ওর হৃদয়ে নেই। ব্যোমকেশ চুপ করিল। সকলে কিছুক্ষণ নির্বাক হইয়া রহিলেন। তারপর অমূল্যবাবু প্রকাণ্ড এক নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিলেন, আহ, বাঁচলুম ব্যোমকেশ বাবু। আর কিছু না হোক, বড়দার ভূতের হাত থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন। যেরকম করে তুলেছিল, আর একটু হলে আমিও ভূতে বিশ্বাসী হয়ে উঠেছিলাম আর কি। আপনি বড়দার ভূতের ওঝা, আপনাকে অজস্র ধন্যবাদ। সকলে হাসিলেন। বরদাবাবু বিড়বিড় করিয়া গলার মধ্যে কি বলিলেন শুনিয়া অমূল্যবাবু বলিলেন, ওটা কি বললে? সংস্কৃত বুলি আওড়াচ্ছ মনে হলো। বরদাবাবু বলিলেন, মৌতিক্যং ন গজে গজে। একটা হাতির মাথায় গজমুক্ত পাওয়া গেল না বলে গজমুক্তা নেই, এ কথা সিদ্ধ হয় না। অমূল্যবাবু বলিলেন, গজের মাথায় কি আছে কখনো তল্লাশ করিনি, কিন্তু তোমার মাথায় যা আছে তা আমরা সবাই জানি। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, 17 মিনিট উত্তীর্ণ হয়ে গেছে, এবার তাহলে উঠলুম। নমস্কার। তারাশঙ্কর বাবুর কাছে আগেই বিদায় নিয়ে এসেছি। মহাপ্রাণ লোক, তাকে আবার আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাবেন। এসো অজিত।